আচ্ছা, এখন ঘুমাবে, চলো। হুম, একটু বসে থাকি, মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? একটু। মেডিসিন খেয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে। তেল দিব একটু। এত রাতে তেল? শেহরিন কাঁধ হতে মাথা তুলে নীরস গলায় বলে। মনে হচ্ছে তেল দিলে মাথা ঠান্ডা হবে। সান্নিধ্য আর কথা বাড়ায় না, সোজা গিয়ে উঠে তেলের বোতল নিয়ে আসে। বেড সাইডের ল্যাম্পের আলো খানিকটা বাড়িয়ে দিয়ে এসে বলে। পারি না, বাট ট্রাই করে দেখি। শেহরিন ঠোঁট চেপে হেসে সোজা ফ্লোরে দু পা ভাঁজ করে বসে পড়ে। ক্লেচার দিয়ে আটকানো চুলগুলো খুলে দিয়ে বলে। আপনি মাথায় হাত রাখলেই আমার শান্তি। সান্নিধ্য হাতের তালুতে অল্প একটু একটু করে তেল নিয়ে শেহরিনের নির্দেশনা মতো মাথায় দিয়ে দিতে থাকে। খানিকটা এলোমেলো অগোছালো হলেও শেহরিন চোখ বন্ধ করে অদ্ভুত এক শান্তি অনুভব করে। লাস্ট এসএসসি এক্সামের সময় বাবা তার মাথায় এমন করে তেল দিয়ে দিয়েছিল। আজ এত বছর পর আবার মাথায় হাত পড়েছে, তাও তার স্বামীর হাত। বিনুনি গাঁথতে পারেন? সাপের মতো যে। শ্, আমি বলছি সেভাবে করুন। ঠিক আছে, বলো। চুলগুলো 3টা সেকশনে ভাগ করুন। ওকে। রাইট সাইডটা 1, মিডল 2, লাস্ট 1 3। 1 and 3 উঁচু করে 2টা 3 এর নিচে দিয়ে ঘুরিয়ে 1 এর সাথে কানেক্ট করুন, তারপরে আবার 2 কে 1 এর নিচে দিয়ে ঘুরিয়ে তোলে। কিছুই বুঝতে পারছি না। 3 বাদ, শুধু 1 2 দিয়ে পেঁচাবো। হবে না তো তাহলে? অমনি হবে। সান্নিধ্য কাঁচা হাতে চুলগুলো পেঁচিয়ে পেঁচিয়ে একদম গোড়ালি পর্যন্ত নিয়ে আসে। অতঃপর একটা হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে দিয়ে বলে। মিশন সাকসেসফুল হয়েছে। এত সিম্পল একটা জিনিস শুধু শুধু জটিল করো কেন তোমরা? শেহরিন হতাশ নিঃশ্বাস ফেলে। এক হাতে চুলগুলো সামনে নিয়ে দেখে তার নেতা সাহেবের করে দেওয়া ভয়াবহ বেনুনি গাঁথুনি, যা ইতিমধ্যে খুলে আসছে। এটাকে বেনুনি বললে ভুল হবে, বরং দড়ি পাকানো বললে একদম পারফেক্ট হবে। তবুও ভীষণ খুশি হয় সে। উচ্ছ্বাস মাখা কণ্ঠে বলে। ইউ পাস নেতা সাহেব, গুড জব। থ্যাংক ইউ ম্যাডাম। বিকেল 4টা, আধ ভেজা কুয়াশা নামছে শহরের বুকে। ঠান্ডা হাওয়ায় জমে আছে মানুষজন। ক্যালেন্ডারের পাতা উল্টে চোখ বুলালে দেখা যায় সময় কিভাবে দৌড়ে ছুটে চলছে সব কিছু ছাপিয়ে। এই তো অক্টোবরের শিউলি এলো মিষ্টি সুবাস নিয়ে। এর মাঝেই দেখতে দেখতে ডিসেম্বরের শেষ প্রান্ত এসে থেমেছে দাঁড়ে। ওদিকে আবার আগমনী পায়তারা জানুয়ারির 1-2 দিন পরেই হাজির হবে সে। নতুন যাত্রায় আজ 5 মাস শেষে 6 মাসে পা দিল শেহরিন। এসেছে হসপিটালের রেগুলার চেক আপে। ডাক্তার ফারজানা হাসিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে সে। আগের তুলনায় পেটের আকার তার বেড়েছে বেশ খানিকটা, তবে শরীরের ওজন 2 কেজি বেড়ে হয়েছে মোটে 52 কেজি। প্রয়োজনীয় সমস্ত কার্যাবলী সম্পন্ন হতে ব্যয় হয় না খুব বেশি সময়। এমপি সাহেবের ওয়াইফ হিসেবে আলাদা আত্মীয়তা কিংবা খাতির যত্ন বরাদ্দকৃত থাকে শেহরিনের জন্য। তার উপরে তো স্বয়ং এমপি সাহেব আজকে সঙ্গে এসেছেন। হসপিটালের অথরিটিগণ এসে কুশল বিনিময় করে যায় তার সাথে। চেক আপের রিপোর্ট মোটামুটি ভালোই এসেছে, তবে একটু সমস্যা রয়েছে ইনসমনিয়া এবং ইউরিনে। ডক্টর ম্যাম মেডিসিনের সেই সাথে সর্বোচ্চ 4 থেকে 5 কেজি ওজন বাড়াতে বলেছে শেহরিনকে। আর এতেই মুখ লটকে রেখেছে সে। খাবারের প্রতি এক রাশ অনীহা তার। বমির ভাব কিছুটা কমে এলেও রুচি বাড়েনি একটুকু। সব কার্য সম্পাদন হয়। কিছুটা সময় পেরোতেই এভার কেয়ার হসপিটালের গেট হতে বেরিয়ে যায় এমপি সাহেবের কালো রঙের এসইউভি গাড়ি। ঠিক তার পেছন পেছন বের হয় আরেকটি সিকিউরিটি জিপ। চলতে থাকে সামনের গাড়িকে অনুসরণ করে। খারাপ লাগছে? ক্লান্ত লাগছে একটু। এখন থেকে খাবারের পরিমাণ বাড়বে। ঠিকমতো খাওয়া দাওয়াটা কন্টিনিউ করলে শরীর সুস্থ থাকবে। শেহরিন চোখ বন্ধ করে সান্নিধ্যের কাঁধে মাথা রাখে। ঠোঁট ফুঁড়ে নিঃশ্বাস ছেড়ে নিস্তেজ গলায় বলে। এই সময়গুলো তাড়াতাড়ি পার হয় না কেন? মনে হচ্ছে 6 মাসকে টেনে 9 মাসে নিয়ে আসি। এক্ষুনি শরীর এত ক্লান্ত লাগে,
সামনে তো দিন পড়েই আছে। এক্সাম শেষ হবে কবে? এই ইউকেই। সান্নিধ্য শেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলে, আর একটু কষ্ট করো, তারপরে ফ্রি। এক্সাম ভালো হচ্ছে না নেতা সাহেব। এভারেস্ট, হুম। এই জন্যই কি মন খারাপ আপনার? মন খারাপ আমার ইদানিং কারণ ছাড়াও হচ্ছে, না ছাড়াও হচ্ছে। ভালো লাগে না কিছুই, ভয় লাগে শুধু। আচ্ছা, আমি সব ঠিকঠাক পারবো তো বলুন? শেহরিনের আকুল চাহনি দেখে সান্নিধ্য ক্ষীণ হাসে, চোখের পাতায় আশ্বস্ত করে হাতের উপর হাত রেখে বলে, কোনো ভয় নেই, সব ঠিকঠাক হবে এবং আমার বিশ্বাস তুমি সবটা সামলে নিতে পারবে। আপনি যতক্ষণ সাথে থাকেন ততক্ষণ দুর্বলতা আমাকে গ্রাস করতে পারে না, কিন্তু যখনই একা একা থাকি নানান উল্টাপাল্টা চিন্তা ভাবনার জট পাকিয়ে আসে মস্তিষ্কে, আমাকে পাগল করে ফেলে। আমি ভীষণভাবে ভেঙে পড়ি। এত নেগেটিভিটি কাজ করে আমার মধ্যে। আমি খুব চেষ্টা করি এসব থেকে নিজেকে দূরে রাখার জন্য, জানেন, কিন্তু পেরে উঠি না। কোথাও কোনো কিছুর একটা শূন্যতা আমাকে কঠিনভাবে ভোগায়। সান্নিধ্য চুপচাপ শুনে যায় তার অর্ধাঙ্গিনীর কথা, বুঝতে পারে আসল সমস্যাটা কথায়। লং টাইম ডিপ্রেশনের মধ্যে কাটিয়ে আসা একটা মেয়ের জন্য প্রেগনেন্সির জার্নিতে একাকী সময় পার করা বড় একটা রোগের সঙ্গে যুদ্ধ করার সময়। এই সময় দরকার একটা পরিবার, চেনা পরিচিত মানুষজন, মায়ের মতো স্নেহের একটা হাত, স্নেহের কোল। দুর্ভাগ্যবশত মেয়েটা এই মূল্যবান সম্পদ হতে বঞ্চিত। তার এই কথাগুলোতেই বোঝা যায় সে তার মায়ের ছায়াকে মিস করছে ভীষণ। সব শেষে চিরন্তর সত্য এটাই, মায়ের আসনে শুধু একজন মাই বসতে পারে, সেখানে কোনোভাবেই অন্য কাউকে মানায় না। চলন্ত গাড়ি ছুটছে ডবল মুরিং এলাকা ধরে। কুয়াশার খুব বেশি আমেজ না থাকলেও শীতকালের সাধারণ বিকেলের সময়টাতে রাস্তাঘাট প্রাণঞ্চলে ভরা থাকে। বাস, ট্রাক, প্রাইভেট কার, রিক্সা সব কিছুই যেন পাল্লা দিয়ে গন্তব্যের দিকে ছুটে চলছে। রাস্তার দুপাশে দোকানগুলোতে শীতের খাবারের পসরা সাজিয়ে হয়ে উঠেছে জমজমাট এক অবস্থা। বাইরের দিকে নজরকৃত দৃষ্টি হঠাৎই শুরু হয়ে আসে সান্নিধ্যের। কিছু একটা গন্ডগোল ভেবে ড্রাইভিং সিটে বসারত রিমনের দিকে তাকাতেই রিমন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সঙ্গে সঙ্গে এমপি সাহেবের মুখরোখা হয়ে ওঠে ইস্পাতের ন্যায় শক্ত, কপালের রগ ফুটে উঠে কাঠিন্যতায় ছেয়ে যায়। একটা সাদা হ্যাচব্যাক আর একটি কালো মাইক্রোবাস চোখের পলকে অস্বাভাবিক গতিতে তাদের পাশ কাটিয়ে সামনে চলে যায়। কিছুটা দূরে গিয়ে গাড়ি থামিয়ে পুরো রাস্তা ব্লক করে ফেলে। উইন্ডো গ্লাস নামিয়ে পিস্তল উঁচিয়ে ধরে ক্রু হাসি হাসে রজত সোম্মাদার। নাসির চৌধুরীর ডান হাত কিংবা বাম হাত সে। সান্নিধ্য গাড়িগুলো হতে দৃষ্টি সরিয়ে চোখের ইশারায় রিমনকে গতি কমানোর নির্দেশ দেয়। অতঃপর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা নাজুক কামিনীর দিকে তাকিয়ে ধীর কণ্ঠে ডেকে বলে, শেহরিন, হুম। সামনে রাস্তায় হয়তো কোনো সমস্যা হয়েছে। রিমনের ড্রাইভিং করতে এখন একটু অসুবিধা হবে, ঝাঁকুনি কিংবা লাউড নয়েজ হতে পারে। তুমি এরকমভাবেই থাকো, চোখ খোলা কিংবা মাথা তোলার দরকার নেই, ঠিক আছে? শেহরিন বুক হতে মাথা তোলা মুহূর্তেই সান্নিধ্য বাধা দেয়। শীতল চাহনিতে তাকিয়ে বলে, প্লিজ। কি সমস্যা হয়েছে? হয়তো কোনো সমস্যা, একটু কোঅপারেট করো। শেহরিন ভ্রুদয় খানিকটা বাঁকা হয়ে আসলেও সান্নিধ্যের শান্ত শীতল চাহনি দেখে আর কথা বাড়ায় না। মানুষে মানুষে সমস্যা নাকি রাস্তাঘাটের সমস্যা, বিষয়টা অজানা রেখে সে ছোট করে নিঃশ্বাস ফেলে। চুপচাপ সান্নিধ্যের কালো ডেমিন জ্যাকেটের মাঝে মুখ লুকিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। সান্নিধ্য বাম হাতে শেহরিনকে জড়িয়ে রেখে ডান হাতে সন্তপনে কোমরের ভাঁজে লুকিয়ে রাখা পিস্তল বের করে। সামনে দাঁড়ানো গাড়িটি হতে তাদের গাড়ির দূরত্ব প্রায় কাছাকাছি এসে গিয়েছে, আর একটু হলেই যেন একদম মুখোমুখি হবে। রিমন নিজস্ব কায়দায় গাড়িটাকে হ্যান্ডেল করতে করতে পেছনে আসা সিকিউরিটি জিপকে সামনে যাওয়ার পথ করে দেয়। সিকিউরিটি জিপটি ফাঁকা পথ পেতেই দ্রুত এগিয়ে যায় সামনে, কিন্তু জনবহুল রাস্তা হওয়ায় উভয়ই চতুরতার সাথে একে অপরকে গর্জন দেখায়। সরাসরি অ্যাকশনে যেতে কেউই আগ বাড়ায় না।
স্যার ডিরেক্ট হিট করি? নো, রাস্তায় মানুষজন আছে, প্যারালালের ট্র্যাকল করো। ওকে স্যার। সিকিউরিটি জিপটির নির্দেশনা পেতেই সামনে হতে সরে সাইড থেকে জোরালোভাবে ট্রাক করা শুরু করে। দুটো গাড়ির লোহার সাথে লোহার ঘর্ষণে চিরচির শব্দে আগুনের ন্যায় ফুলকি ছিটকে পড়তে থাকে। গিয়ারের গর্জনে আশেপাশে সবাই হতভম্ব চোখে তাকায়। সান্নিধ্যের ভেতরে তুফান বইলেও চুপ করে থাকে শুধুমাত্র দায়বদ্ধতার কারণে। হাতে রাখা পিস্তলটাকে চাইলেও ব্যবহার করতে পারে না। সিকিউরিটি জিপটি একা দুটো গাড়িকে কন্ট্রোল দিচ্ছে। এই মুহূর্তে যদি শেহরিন না থাকতো তাহলে এমপি সাহেব নিজের নিয়ন্ত্রিত ক্লোজ ছেড়ে সোজা অনিয়ন্ত্রিত হয়ে কিছু একটা করে ফেলতো। পারছে না শুধুমাত্র তার শেহরিনের জন্য। চোখ জোড়া হতে তার আগুন ঝরছে। ডান হাতে শক্ত করে পিস্তল চেপে ধরে গভীর শ্বাস টেনে নিয়ে সামনে দৃষ্টি রাখে। চলমান সংঘর্ষের মধ্যে হঠাৎ প্রতিপক্ষের গাড়ি থেকে রজত সমাদার বন্দুক তাক করে সরাসরি সান্নিধ্যের বসারত সাইডের জানালার দিকে। নিশানা ঠিক রেখে হিংস্র চাহনিতে ট্রিগার প্রেস করতে নেয় না সময়। আকাশ ফুঁড়ে শব্দ ভেসে আসে, কলিজা কেঁপে ওঠে চারপাশের মানুষদের। শেহরিন আতঙ্কে চোখ খুলে ফেলে। চোখের পলকে ছুটে আসা গুলিটি সান্নিধ্যের লাগার আগেই লেগে যায় অন্য জায়গায়। ব্যস্ত রাস্তায় হুট করে মাঝখান দিয়ে ঢুকে পড়ে একটি সিএনজি। গুলিটি গিয়ে সরাসরি লাগে সিএনজির সামনের কাচে। ভয়ানক শব্দে পুরো কাচ গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মুহূর্তেই। সিটকে এসে বড় কাচটা সান্নিধ্যের গাড়ির জানালার আঘাত করে। বিমর্ষ সময় সান্নিধ্য দ্রুত পিস্তল ফেলে ডান হাত দিয়ে জানালা চেপে ধরে। কাচের টুকরোগুলো যেন শেহরিনকে কোনোভাবে স্পর্শ করতে না পারে, সেজন্য নিজের হাতকে বানায় বেষ্টনী, যার ফলে ধারালো কাচের টুকরো একদম তার হাতের মাংসে গেঁথে যায়। রক্ত বেরিয়ে জানালার কাচের সঙ্গে লেপ্টে ঘোলাটে হয়ে যায়। ফোঁটা ফোঁটা আকারে চুয়ে পড়ে সিটের উপর। শেহরিন কিছু একটা ভেবে সান্নিধ্যের বারণ উপেক্ষা করে মাথা তুলে তাকায়। সঙ্গে সঙ্গে তার নজরে আসে নেতা সাহেবের রক্তাক্ত হাত, অথচ মানবটা একইভাবে স্থির হয়ে আছে। তার মুখে নেই ব্যথার ন্যূনতম প্রতিচ্ছবি। রক্ত আপনার হাতে? শেহরিনের চোখ বড় বড় হয়ে যায় চোখের সামনে ভাসমান দৃশ্য দেখে। অস্থির হয়ে উঠে মুহূর্তেই সে। আতঙ্কিত কণ্ঠ বাড়িয়ে বলে, কিভাবে হলো? হাত ছাড়ুন। কিছু হয়নি শেহরিন, প্লিজ শান্ত হও। বাইরে থেকে কাজ এসে লেগেছে। রক্ত রক্ত পড়ছে আপনার? শেহরিনের অস্থিরতা সেই সাথে একরাশ ভয় দেখে সান্নিধ্য জানালা হতে হাত নামিয়ে নেয়। নিয়ন্ত্রিত ভঙ্গিতে রিমনকে ড্যাশবোর্ডের গ্লোভস বক্স হতে ফার্স্ট এড কিটস বের করতে বলে তাড়াতাড়ি। আমি ঠিক আছি শেহরিন, রক্তে তো তোমার ফোবিয়া। তুমি অন্যদিকে তাকাও, এটা দেখলে খারাপ লাগবে বেশি তোমার। শেহরিনের চোখে জল জমে গিয়েছে। রক্ত দেখা মাত্র তার শরীর ঘেমে উঠেছে। গায়ে জড়ানো পশমিমার শালখানা এক টানে খুলে ফেলে সে। রক্ত চারপাশে, গাড়ির হর্ন, আঁকাবাঁকা গাড়ির চলন সব মিলিয়ে সে হতবিলম্ব হয়ে পড়ে। নাজুক শরীর মনে হচ্ছে আরও ভেঙে পড়বে। অস্পষ্ট সুরে দুহাত মুখের উপর রেখে আউড়ে উঠে সে। সান্নিধ্য শেহরিনের অবস্থা দেখে যত দ্রুত সম্ভব রোল ব্যান্ডেজ দ্বারা ক্ষত স্থানটা পেঁচিয়ে নেয়। হাতের তালুতে লেগে থাকা ছোট ছোট কাচের টুকরো ছাড়ানোর সময়টুকুও নেয় না। অস্বস্তিশীল সেই সাথে আতঙ্কিত পরিবেশের সিকিউরিটি গার্ডটি বাধ্য হয়ে সাইলেন্সার লাগানো পিস্তল ব্যবহার করতে। জনমানবের ঘেরা পরিবেশে দেখে চেয়েছিল স্বাভাবিক হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, কিন্তু হায়েনার দলগুলো সে সুযোগ দেয়নি, যার কারণে ক্ষিপ্ত হয়ে হামলাকারী গাড়িগুলোকে একের পর এক ধাক্কা দিয়ে দিয়ে ব্যালেন্স নষ্ট করে দেয়। সতর্কিত ভঙ্গিতে ৩-৪টা গুলি ছুঁড়ে অচল করে দেয় গাড়ির চাকা। এমপির গাড়িটাকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে দেয় বিস্তর রাস্তা। স্যার গো অ্যাহেড, উই আর প্রোভাইডিং কভার।
রিমন কাঙ্ক্ষিত ইশারা পেতেই স্কেলারেটে জোরে প্রেসার দেয়। সাপের মতো পেঁচিয়ে ব্লক করা রাস্তাগুলো ফাঁক গলে বেরিয়ে যায় এক ঝলকে। সান্নিধ্য পেছন ফিরে তাকায় না, তার পুরো মনোযোগ এখন তার সাথে লেপ্টে থাকা স্ত্রীর উপর। উদ্ভট এক পরিস্থিতিতে মেয়েটা প্রচণ্ড রকমের ভয় পেয়েছে। জানোয়ারের বাচ্চাগুলোকে সোজা ডিসি হিলে নিয়ে যাও, কেউ ওদের গায়ে হাত দিবে না। আমি আসছি, যা করার আমি করব। অগ্নিঝরা কণ্ঠে নির্দেশনা দিয়ে ফোন কাটে সান্নিধ্য। শেহরিনকে অ্যাপার্টমেন্টে নামিয়ে দিয়ে সে এখন বের হবে তার কাজে। মেয়েটা গাড়ি হতে নামার সময়টাকে কাজে লাগিয়ে সে মুহূর্তেই কল সেরে নেয় আসিফের সঙ্গে। আমি 1.5 বা 2 ঘন্টার মধ্যেই আসছি। কোথায় যাবেন এখন আপনি? একটা দরকারি কাজ পড়ে গিয়েছে। শেহরিন বিচলিত চোখে নেতা সাহেবের হাতে ব্যান্ডেজের দিকে তাকায়। রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট হয়ে উঠেছে। এই হাত নিয়ে উনি আবার যাবেন কাজে। না গেলে হবে না? একটু বেশি দরকার। মারামারি করতে যাবেন? শেহরিনের সন্দেহমাখা দৃষ্টি এবং অনুমান করা দেখে হেসে ফেলে সান্নিধ্য। ঠোঁটে ঠোঁট চেপে শান্ত গলায় বলে, আপনার নেতা সাহেব মারামারি করে না? কি করে তাহলে? করে কিছু একটা। আপনি কি জানেন আপনার হাত দেখে আমার কতটা ভয় লাগছে? এই অবস্থায় আবার বের হচ্ছেন, আমি বুঝতে পারছি। আপনি রাস্তায় সেই সমস্যা সৃষ্টি করা মানুষদের কাছেই যাচ্ছেন। গিয়ে কি করবেন আল্লাহ ভালো জানেন। এই জন্যই আমার মূলত রাজনীতি অপছন্দ। যারা রাজনীতি করে তাদের সঙ্গে শুধু শত্রুর বসবাস। ঠান্ডা শীতল সন্ধ্যা লগ্নে সান্নিধ্য শেহরিনের কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলোর দিকে দৃষ্টিপাত করে। মেয়েটার গলার কাঁপুনি স্বর, বিচলিত চোখ, সেই সাথে অস্থির মুখরেখা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার ভেতরে কি চলছে। তবুও নিজেকে উপরে উপরে শক্ত রাখার কি বৃথা চেষ্টা। রাজনীতি নিয়ে আমি তোমার সঙ্গে এসে ডিবেট করব। এখন তুমি উপরে যাও, রেস্ট করো। ফ্রুটস কেটে রাখা আছে, আমি আসার আগে সবগুলো শেষ করবে। একটা পিস বাদ থাকলে পুরোটা খেতে হবে। শেহরিনকে আর কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে সান্নিধ্য তাকে দ্বিতীয় তলার কাছাকাছি অবধি এগিয়ে দিয়ে দ্রুত পায়ে নিচে চলে আসে। পরনের সাদা নেকট্রু টি শার্টের উপরে কালো ডেমিন জ্যাকেটটা খুলতে খুলতে গাড়ির কাছে এসে ব্যাক সিটে ছুঁড়ে মারে। ভেতরের জ্বলন্ত রূপটা তার দু হাতের পেশিতে প্রতীয়মান হয়। টি শার্টের হাত আর ভাঁজে ফুটে ওঠে তা ঠিকভাবে। সানজি শেহরিনের কাছে 2 ঘন্টার জন্য আসতে পারবি? কোনো সমস্যা হয়েছে? হুম। আচ্ছা, আমি আসছি। ওকে একটু সাহস দিবি, মেয়েটা ভয় পেয়েছে। ঠিক আছে। সন্ধ্যা গাঢ় হয়, কুয়াশায় আচ্ছন্ন হয়ে জ্বলে ওঠে একে একে নিয়ন বাতি। ঠান্ডার আমেজের মাঝে উষ্ণতায় ডুবে থাকা রমণী সান্নিধ্যের বলার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে এসে হাজির হয়েছে শেহরিনের কাছে। করেনি এক মুহূর্ত কালক্ষেপণ। বাসার পরিহিত জামার উপর একটা কার্ডিগ্যান জড়িয়ে অমনি বের হয়ে এসেছে সে। কুল কুল ভাবিজান, কুল। আমি কুল হতে পারছি না আপু। ধোয়া ওঠা কফিতে চুমুক টেনে সানজি গা এলিয়ে দেয় সোফায়। আয়েশি ভঙ্গিতে বলে, এসব মারামারি, হানাহানি, যুদ্ধ বিহগ্র রাজনৈতিক অঙ্গনে পান্তাভাগ, এগুলোকে তারা অভ্যস্ত ভাবিজান। মার খাবে, মার দেবে, এটাই হচ্ছে তাদের নীতি। সেটা তো বুঝতে পারছি আপু, কিন্তু ওনার খুব কি দরকার ছিল এখন বের হওয়ার? হাত হতে যে পরিমাণ রক্ত ঝরছে আমার, আবার দেখো বলতেই গায়ে কাটা দিয়ে উঠছে। শুধু হাতি কেটেছে? হ্যাঁ। তাহলে ঠিক আছে। শেহরিন কপাল ভাঁজ করে সানজির দিকে তাকায়। সানজি শেহরিনের তাকানো ভঙ্গি দেখে হেসে ওঠে। কফি মগ আলতো করে টেবিলে রেখে বলে, রাখবেন না ভাবিজান। সাধারণত এসব ক্ষেত্রে হাত, পা, কপাল, মাথা একসাথে কাটা ফাটা হয়ে থাকে। হসপিটালে না গিয়ে উপায় থাকে না, সেখানে শুধু হাত কাটা, ইটস নর্মাল। তোমার জামাই অতিরিক্ত রাগের বহিঃপ্রকাশ ঘটাতে সুখনিবাসের ড্রয়িং রুমের কতগুলো ফ্লাওয়ার বাস যে হাত মুঠ করে ভেঙেছে তার কোনো হিসেব নেই। সে কি অনুভূতি শূন্য? পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না? সানজি শেহরিনের কথা শোনা মাত্র সোফা ছেড়ে তরাক করে উঠে বসে। গোল গোল চোখ করে বিস্মিত গলায় বলে, ছি ছি ভাবিজান, আপনি এটা বলতে পারলেন? কি বললাম? আমার ভাই অনুভূতি শূন্য? ভুল কিছু বললাম কি? এই যে কাটা ফাটায় সে ব্যথা পায় না, এগুলো কি তার নিউরনে গিয়ে সংকেত পাঠায় না? নাকি এ ডেল্টা ফাইবার অচল? ভাবিজান স্টপ।
এভাবে তার সুস্থ সবল ব্রেনটাকে অচল করে দিবেন না? সে যদি অনুভূতি শূন্য হতো তাহলে কি আর এত কিছু হতো বলেন? তার মধ্যে তার প্রিয়তমার জন্য যে গভীর অনুভূতি, ও মাই গড! শেহরিন সানজির নাটকীয় ভঙ্গিমা দেখে চোখ সরু করে তাকায়। সে বোঝাতে চাইল কি আর এই মেয়ে বুঝলো কি? কথাকার লাইন কথায় নিয়ে গিয়েছে। এরা ভাই বোনগুলো সব এক ধাঁচের গড়া। আপু, অনুভূতি না থাকলে কি অনুভব করা যায়? অত গভীরে যেতে বলেছে কে আপনাকে? আমার ভাইয়ের অনুভূতি নিয়ে প্রশ্ন উঠলে গভীরে যাব না? এর দিলটা ফাইবার অচল বলছেন, অথচ যে হারে তার ডোপামিন নিঃসর হয়। শেহরিন উঠে গিয়ে সানজির মুখ চেপে ধরে, দাঁতে দাঁত চেপে ক্ষীণ গলায় বলে, দোহাই ম্যাডাম, এবার থামুন। অনেক দূর চলে গিয়েছেন আপনি। আমি আমার কথা ফিরিয়ে নিলাম। নিন, আপনার ভাই একজন সচল মস্তিষ্কের অনুভূতি সমৃদ্ধ মানুষ। খুশি? ভেরি খুশি। এই না হলে নেতা সাহেবের বউ। শেহরিন ফিক করে হেসে উঠে সানজিকে জড়িয়ে ধরে নরম গালে চুপ করে চুমু দিয়ে শত স্ফুট কণ্ঠে বলে, ধন্যবাদ ম্যাডাম আসার জন্য। এতক্ষণ একা একা থাকলে নিশ্চিত কেড়ে ভাসাতাম। এখন মন ফুরফুরে লাগছে। প্রজাপতি হয়ে ডানা মেলে উঠতে ইচ্ছে করছে। চলুন উড়ি তাহলে ডানা মেলে। কোথায়? বাইরে ঘুরে আসি। বাইরে? এখন সেফ হবে? উনি জানলে তো বকবে। ভাইয়াকে বলি, রাজি হবে? ট্রাই তো করি। আচ্ছা, কিন্তু আমার মনে হয় না রাজি হবে। দেখা যাক। সানজি সান্নিধ্যকে সঙ্গে সঙ্গে ফোন করে, কিন্তু ওপাশ হতে ফোন রিসিভ হয় না। এটা অবশ্য সানজির ধারণার মধ্যেই ছিল ফোন রিসিভ হবে না। সে এখন তার কাজে ব্যস্ত। কি হয়েছে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। রাজি তো দূরে থাক, সে তো ফোনই তুলছে না। আরহাম ভাইকে ফোন দেবো? উনিও তো মনে হয় সঙ্গে আছে। অন্য উপায় বের করতে হবে তাহলে। বাদ দাও আপু, ওনার পারমিশন ছাড়া বের হওয়াটা ঠিক হবে না। দুজনের নিরাশ মাখা চাহনি এবং কথোপকথনের মাঝে হুট করে বেজে ওঠে ফোন। সানজি সামান্য কেঁপে উঠে হাতে থাকা ফোনটার দিকে তাকায়। সান্নিধ্যের ফোন দেখা মাত্র তার ঠোঁটে ফোটে হাসি। রিসিভ করতে নেয় না 1 সেকেন্ডেরও বেশি সময়। ভাইয়া? শেহরিন ঠিক আছে? হ্যাঁ রে বউ পাগলা, তোর বউ ঠিক আছে। বাসায় যাবি? বাহিরে ঘুরতে যাব আমি আর শেহরিন। সরি। সানজি শেহরিনের দিকে এক পলক তাকিয়ে দাঁত দিয়ে নখ কামড়ে বলে, শেহরিনের ভয়টা দূর করার জন্য একটু ন্যাচারাল রিফ্রেশমেন্টের দরকার, তাই ভাবছি কাছে কোথাও। ফোনের অপর পাশের ব্যক্তি খানিক সেকেন্ড নীরব থাকে। সানজি কিছুটা ভয়ে ভয়ে অপেক্ষায় থাকে কাঙ্ক্ষিত অনুমতি মেলার জন্য। যদি না করে দেয় তো তার দিল টুকে যাবে। ইতিমধ্যে তার প্ল্যান করা শেষ, কি কি করবে, কোথায় যাবে। আচ্ছা ঠিক আছে, বাট বেশি সময় না। শেহরিন যেন ঠিকভাবে শীতের পোশাক পরে বের হয়। সান্নিধ্যের হতে অনুমতি মিলতে উচ্ছ্বাসিত হয়ে ওঠে দুজনে। প্রফুল্ল চিত্রে বলে, ওকে বস, নো চিন্তা। আপনার বউকে আমি বিশেষ নিরাপত্তায় দেখে শুনে রাখবো। শীতের রাতে হাইওয়েতে হালকা যানবাহন, হাতে হাত ধরে সামনে হেঁটে চলছে সানজি শেহরিন। ছোটবেলার গল্প কথা, স্কুল কলেজের দিনগুলোতে মজার ঘটনা, টিনেজের দুষ্টুমি, সব কিছুর পশলা সাজিয়ে বলছে দুজনে। একটার পর একটা কাহিনী নিয়ে দুজনে মত্ত হয়ে উঠেছে। তাদের আলাপ থামার নয়। চারপাশের প্রকৃতি যেন তাদের অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে চলছে আজকে। গাঢ় কুয়াশায় মোড়া রাত, মাথার উপর খোলা আকাশে ভেসে বেড়ানো তারা, আর সমুদ্রের দিক থেকে আসা লবণাক্ত বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ছে। দম টেনে শুদ্ধ বাতাসে শ্বাস টেনে নেয় দুজনে। ভীষণ শান্তি শান্তি লাগছে। শান্তিতে গলা শুকিয়ে গিয়েছে। কিছু কিছু খেতে হবে। সানজি শেহরিনের দিকে তাকাতেই শেহরিন ভ্রু উঁচিয়ে সামনের দিকে ইশারা করে। তাদের হতে কিছুটা দূরে ফুসকার স্টল, লাল চেয়ারগুলো সারি সারি করে পেতে রাখা, খুব একটা ভিড় নেই। ওহ আচ্ছা, তাই তো বলি ভাবি জানেলো গলা শুকায়। চলো চলো আপু, আমার অতিরিক্ত ক্রেভিংস হচ্ছে। হাঁটতে হাঁটতে দুজন ফুসকা স্টলে এসে দাঁড়ায়। আসামাত্র শেহরিন উচ্ছ্বাস মাখা কণ্ঠে বলে, মামা 2 প্লেট ফুচকা।
একটু বেশি ঝাল দেবেন আর তাড়াতাড়ি দেবেন। মামার ফুচকা রেডি করতে লাগে না বেশি সময়। অল্প কিছুক্ষণের মধ্যেই সানজি শেহরিনের সামনে 2 প্লেট ফুচকার প্লেট হাজির হয়ে যায়। গরম গরম ফুচকা মুখে দিতেই টক ঝাল মিষ্টি সমন্বয়। শেহরিন খেতে খেতে চোখ বন্ধ করে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তোলে। জীবনে একমাত্র শান্তি শুধু ফুচকার মধ্যে। সানজি শেহরিনের শত স্ফুট চিত্রে ফুচকা উপভোগ করতে দেখে নির্মল হাসে। এই মেয়েটা যেন একটু যত্ন, একটু সঙ্গ পেলে দুনিয়া ভুলে যায়, সব কষ্টগুলো হয়ে যায় ফিকে। টুলের উপরে রাখা ফোনটা বের করে সানজি টুপ করে ফুচকা খাওয়া রমণীর একটা ছবি তুলে ফেলে। সান্নিধ্যের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে এক হাতে টাইপিং করে লেখে, Look at the sweet smile on the face of a perfect woman. Her fear has gone. সঙ্গে সঙ্গে সান্নিধ্যের প্রত্যুত্তর আসে। ধন্যবাদ শাহজাহান সাহেবের শেরনি। সান্নিধ্যের সম্বন্ধ দেখে সানজি মৃদু হেসে লেখে, সরি গলছি না, চার্জ প্রযোজ্য। বিনা পয়সায় সানজি কাজ করে না। সময় মতো পারিশ্রমিক পাঠিয়ে দেবেন এমপি সাহেব। আদেশ মানতে বাধ্য। মামুনি বাবা আসে না কেন? আমি জানি না। আমি বাবার কাছে যাব। 7 দিন হয়নি বাবার কাছ থেকে এসেছো, এখনই আবার বাবা বাবা করছো কেন তাসির? তিথির ধমকানিতে তাসিন খানিকটা ভীত চোখে তাকায়। গত 1.5-2 মাস ধরে সে বাবা মার বদলা বদলির চক্করে পড়ে একদম নিস্তেজ হয়ে গিয়েছে। বাবার কাছে 3-4টা দিন ভালোভাবে কাটালেও তার পরপরই মামুনির জন্য কান্না শুরু করে দেয়। অতঃপর তাকে এনে রাখা হয় মামুনির কাছে। এখানেও ঘটে একটা ঘটনা, কোনো কিছুতেই সে পারছে না স্বাভাবিকভাবে থিতু হতে। নানু বাসায় ভালো লাগে না মামুনি, চলো আমরা বাসায় যাই। আমি আর বাসায় যাব না। তাসিন এগিয়ে আসে তিথির কাছে, হাত পায়ে কলমের কালি দিয়ে তার ছড়াছড়ি। খুলতে খুলতে সে নিজেও নোংরা হয়েছে, পুরো ঘরটাকেও করেছে নোংরা। আমি বাবাকে বকে দিব মামুনি, আর তোমাকে বকবে না, চলো প্লিজ। ছোট একটা বাচ্চার মুখে অনুনয় মিশ্রিত কণ্ঠে তিথি খানিকটা অবাক হয়ে তাকায়। মনের ভেতরটা কেমন তার হু করে ওঠে ছেলের মুখে পানে চেয়ে। দুষ্টু প্রকৃতির ছেলেদের মায়া যেন বেশি হয়, এটা সে তার ছেলেকে দেখে বেশ বুঝতে পারে। সরফরাজের ভুল আমি দেখছি না। সত্যিই তুমি মা হওয়ার যোগ্য নও তিথি। আমি তোমার মা হয়ে নির্দ্বিধায় কথাটা বলতে পারছি। বাচ্চা ছেলেটার জীবনটাকে পরোয়া করছো না তুমি? আম্মু, তুমি সব সময় শুধু আমার দোষ খুঁজে বেড়াও, সব ক্ষেত্রে শুধু আমার ভুলই দেখতে পাও। মিসেস রেহানা হাত হতে সুপের বাটিটা টেবিলে রেখে এগিয়ে আসেন। তাসিনের হাত থেকে কলমটা সরিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলেন, ঠিক ভুল আমাকে শেখাতে এসো না। তোমার বাবার অধিক ঔদ্ধত্যের কারণে তুমি তোমার সংসার নিজ হাতে ধ্বংস করছো। তুমি একটা এডুকেটেড মেয়ে হয়ে এরকম মন মানসিকতা কিভাবে এনেছো নিজের মাঝে? আমি সত্যিই বিশ্বাস করতে পারি না। সরফরাজের প্রায়োরিটি লিস্টে আমি কখনোই ছিলাম না আম্মু। আমার কোনো দাম নেই তার কাছে। তার প্রায়োরিটি লিস্টে সবসময় ভাই বোন থাকে, সাথে নতুন যোগ হয়েছে আরও একজন। আর ইউ ফিলিং জেলাস ওভার দিস লিটল থিংস? সিরিয়াসলি? এত চিপ মাইন্ড তোমার? ভাই বোনের প্রতি ভালোবাসা কেন থাকবে না? তাদের গুরুত্ব কেন টপে হবে না? তারা সরফরাজের পর। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সঞ্জীব বা সান্নিধ্য অন্যায় কিছু করেছে তোমার সঙ্গে? তাদের কারণে তোমার পার্সোনাল লাইফে কোনো সমস্যা হয়েছে কি? হলেও এতগুলো বছর হলো না, এখন হচ্ছে কেন? কেন তুমি আগে এগুলো বলনি? নাকি কারণটা শুধুই শেহরিন? তিথি মিসেস রেহেনার মুখে শেহরিন নামটা শুনে খানিকটা অবাক হয়। তার মায়ের মতো ব্যস্ত চাকরিজীবী নারী তার সংসারের সব বিষয় জেনে গিয়েছে, নাকি কেউ তাকে কিছু বলেছে? লিসেন তিথি, কম্পেয়ার জিনিসটা আমি পছন্দ করি না, বাট আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। তুমি এবং শেহরিন দুজনেই কিন্তু ভাই বোন ছাড়া একাকী বড় হয়েছো। তোমাদের দুজনেরই ভাই বোনের ভালোবাসার ক্ষেত্রে ল্যাক ছিল। আমি এবং তোমার বাবা সবসময় চেয়েছিলাম তোমাকে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিব যেখানে তুমি ভাই এবং বোন দুটোই পাবে, যাতে তোমার এই ল্যাকটা পূরণ হয়। তোমার পরে এসেও শেহরিন কি সুন্দর সরফরাজ সানজির সাথে সুন্দর একটা বন্ডিং গ্রো করে ফেলেছে, অথচ তুমি সেটা পারোনি। বরং সান্নিধ্য সানজিকে শত্রু মনে করো।
কেন তুমি শেহরিনের মতো তাদের আপন ভাবতে পারছো না? কেন জেলাসি নামক এই বাজে ওয়ার্ডটার মাঝে তোমার প্রতিফলন হচ্ছে? তোমার কমতি কিসে? আম্মু, প্লিজ আমাকে উল্টো বুঝ দিতে এসো না। আমি তোমাকে অনুরোধ করছি, নিজেকে সংশোধন করো তিথি। নিজেকে এসব জেলাসি ইগো থেকে মুক্ত করো। তোমার এসবের প্রয়োজন নেই। তুমি স্ব ইচ্ছায় অথবা কারোর দ্বারা প্রভাবিত হয়ে এগুলো নিজের মধ্যে ধারণ করছো, যেটা টোটালি নিষ্প্রয়োজন। তোমার সব আছে। যাদের কিছু থাকে না তারা অন্যের সুখ সহ্য করতে পারে না। যাদের কাজ থাকে না তারা অন্যকে নিয়ে পড়ে থাকে। তোমার এত সময় কি করে হলো? আমি ইগো নিয়ে থাকলে ওই বাসায় কিচেনে পর্যন্ত ঢুকতাম না আম্মু। আমি জীবনে যেসব কাজ করিনি সেসব ওই বাসায় করেছি। তোমার সংসার তুমি করবে না?